কালকে আমরা ছিলাম এই হোটেলটাতে, স্বস্তিকা লজ। এই ভেতরে আমাদের বাইকগুলো ছিল পার্ক করা। পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, তবে হোটেলটা বেশ খাজা। সুপ্রভাত বন্ধুরা, বৃষ্টি ভেজা পুরনো মালদা শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের বাড়ি ফেরার জার্নি শুরু হয়েছে। প্রচুর হোটেল আছে, কিন্তু কালকে এমনভাবে ভিজে টিজে এমন একটা কেলোর কীর্তি হয়ে গেছিল যে সামনে যা পেয়েছি তাতেই ঢুকে গেছি। অত্যন্ত খাজা হোটেলটা, স্বস্তিকা লজ। ঘর ভাড়াও অবশ্য খুবই কম, দরদাম করিনি, যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। তাতে 700 টাকা, দরদাম করলে হয়তো একটু কমতো। তো 700 টাকা রুম হিসেবে ঠিকই আছে। বাথরুমটা অসম্ভব ছোট, একটু বড় সড়ো চেয়ার আর লোক হলে ওই কমোডে বসে আর উঠতে পারবে না, বা বসতেই পারবে না, দুপাশ লেগে যাবে দেওয়াল। আর একটা বেসিন ছিল, সেই বেসিন যে কোথায় পাওয়া যায় আমি জানি না, অত ছোট বেসিন আমি কোনোদিন দেখিনি। যাই হোক, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কতক্ষণ গোপ্রো বাইরে রাখা যাবে জানি না। রেনকোট পরেই যাত্রা শুরু করেছি। এখন বাজে 6টা। তেল ভরে নিতে হবে একবার। এই রাস্তার পাশেই হচ্ছে রেল লাইন, ট্রেন যাচ্ছে। সন্ধ্যাবেলা বা একটু বেলা হলে এখানে যে জ্যাম হবে, দুর্ধর্ষ দুশ্মন পুরো। এই যে ট্রেন লাইন, এই মালদা মেডিকেল কলেজ, তার সামনে দিয়ে যাচ্ছি। রাস্তাটা আগে খারাপ ছিল অনেকটা, সেইটা দেখছি চেঞ্জ হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, ভালো হয়েছে। আমরা ফারাক্কা পেরিয়ে এসেছি। তুমুল বৃষ্টি, সব ভিজে একসা। এই যে রেনকোট পরে আছি, রেনকোট সত্ত্বেও এরকম অবস্থা, জুতোর মধ্যে জল প্রচণ্ড। রাস্তাতে না অ্যাকচুয়ালি জল জমে রয়েছে অনেক জায়গাতে। আর প্রবলেম যেটা হচ্ছে যে সামনে ওই গাড়ির চাকাগুলোতে উঠছে, ফলে ভাইজার নোংরা হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এনএইচের ওপর বহু জায়গাতে তো আনডিউলেটেড ব্যাপার রয়েছে, গর্ত টর্ত রয়েছে, সেগুলোতে জল জমে থাকছে, ডেপটা বোঝা যাচ্ছে না। ওই জন্য মানে 60, 65, 70 ম্যাক্সিমাম, এর বেশি স্পিড তোলা যাচ্ছে না। বেশিরভাগ জায়গাতেই আরও আস্তে চলতে হচ্ছে। সুবিধা একটা হয়েছে যে কালিয়াচক পেরোতে কোনো জ্যাম পাইনি, একদম কোনো বাধাই পাইনি। ফারাক্কাও ভালোভাবে পেরিয়ে এসেছি, তবে সব কিছু ভিজে গেছে, এই হচ্ছে একটা সমস্যা। দিয়েছি, চা খাবো, তারপর আবার এগিয়ে যাবো। খাই না, আবার চিনি ছাড়া খাই, কিন্তু এখানে দুধ চাটা এত ভালো লাগলো যে আবার প্যাক করে সঙ্গদোষ বানিয়ে ফ্লাস্কে করে নিয়ে নিলাম। রাস্তায় আজকে এটাই খাবো। আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস, দাঁড়িয়ে আছে এখন বহরমপুর বাইপাসের ওপরে। বৃষ্টি থেমে গেছে, লাইট কন্ডিশনও অনেকটা বেটার হয়েছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে এই বৃষ্টি থেমে যাওয়ার ফলে, হেলমেটের অবস্থা একদম খুব খারাপ। হেলমেটের ভাইজারে ওই এগুলো জমে জমে, গাড়ির চাকা থেকে ছিটকে আসা কাদা জমে জমে একবারে দানাদার হয়ে গেছে। তো বৃষ্টি থাকলে যেটা হয় যে কনস্ট্যান্ট জলটা পড়ে, ওটা ধুয়ে ধুয়ে নেমে যায়। আর ওই মাঝে মধ্যে একটু হাত দিয়ে গ্লাভসের ইয়ে দিয়ে মুছে দিলেই খানিকটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু বৃষ্টি না থাকলে এটা পুরো ড্রাই হয়ে যায়, জমে যায়, ফলে এই ভালো করে আবার জল দিয়ে পরিষ্কার না করলে একদম দেখা যায় না।
তা আমরা লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম ফারাক্কাতে, সেখান থেকে আমরা 1.5 ঘন্টায় 95 কিলোমিটার এসেছি। ভিডিও তো তোলা যায়নি, এইখানে এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার এখন একটু চা করবো, চা খাবো, যে চাটা সঙ্গে নিয়ে এসেছিলাম চা খাবো, খেয়ে আবার এগোবো। বহরমপুর বাইপাসের এই যে লেনটা মানে কলকাতার দিকে যায়, সেটার কিন্তু কিছু কিছু জায়গায় খুব খারাপ অবস্থা, একদম খানা খন্দ গর্ত ভর্তি, একটু সাবধানে চালাতে হলো। এই রাস্তাটা দিয়ে মাস 2 আগে আমি গেছি, আপ ডাউন করেছি, তখনও একদম টান টান ছিল। আর বহরমপুর বাইপাস তো বেশি দিন খোলেনি, রিসেন্ট খুলেছে। তাই এবারে আসার সময় দেখছি রাস্তায় মোটামুটি চাঁদের পাহাড়ের মতন গর্ত বড় বড়, এবং যা পরিস্থিতি, যদি বেগতিকভাবে পিক আপে কেউ ওই গর্তের উপর দিয়ে গাড়ি চালায় বা বাইক চালায়, জল রয়েছে, আবার গর্ত জলও রয়েছে, বোঝাও যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট তো অবশ্যই, গাড়ির ক্ষতি, নিজের ক্ষতি, সব কিছু। এবং যা যে রেটে ভাঙতে শুরু করেছে, আর কদিনের মধ্যেই শিলিগুড়ি যেরকম বলছিল 9 ঘন্টা 10 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে, এ তো আবার সেই ঘুরে ফিরে 14 ঘন্টা 15 ঘন্টা লাইন পড়ে যাবে, জ্যাম হয়ে যাবে। তো লাভটা কী হলো? এত খরচা করে টাকা নিচ্ছে, মেনটেন্যান্স নেই। এবং এটা এই লাস্ট বর্ষাতেই ভেঙেছে, এবং ভাঙার পরে যে টাইমটুকু পেয়েছে পুজো চলাকালীন বা আগে পরে, একটা প্যাচ ওয়ার্কও করতে পারতো, সেটাও করেনি। প্যাচ ওয়ার্কটাও বিপজ্জনক, ও তো ঢিবি হয়ে থাকে, এ পরিস্থিতি সুবিধার নয়। দেখা যাক এবার বাকি অংশটা আর যাতে বৃষ্টি না পায় সেটাই এক্সপেক্ট করব, কিন্তু এক্সপেকটেশন করলেই তো আর সেটা হয় না, কি হয় দেখা যাক। বৃষ্টিতে ভিজে যেটা হয়েছে, লালমোহনবাবুর গলা বসে গেছে, হর্ন একদম আওয়াজ করছে না, ফলে ওই আবার জাংশনগুলোতে সেই একটা সমস্যা হয়ে যাচ্ছে, খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, সাবধানে যেতে হচ্ছে। দেখা যাক। হবে না, তুই ওই দিকটা দেখ, আকাশের ওই দিকটা দেখ, দানার কিন্তু পানি শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটু একটু রোদ বেরোচ্ছে, কিন্তু দানার পানি টোটাল কমপ্লিট। সুতরাং আমরা কোটা শেষ, দানার পানির কোটা শেষ। আমরা গিয়ে এবার আমাদের পেটে একটু দানা পানি দেবো, দিয়ে আবার টুকটুক করে এগিয়ে যাবো বাড়ির দিকে। লাগছে কিন্তু একঘর পুরো, দারুণ লাগছে। শামুকখোল উঠছে একটা, জানি না দেখা যাচ্ছে কিনা, ধান ক্ষেত, সুন্দর ব্যবস্থা। গ্লাভসটা একদম ভিজে গেছে। চলো, বৃষ্টিটা নেই তাই গোপ্রো লাগিয়ে নিলাম আবার। সমস্যা যেটা হচ্ছে, বৃষ্টিতে ভিজে লালমোহনবাবুর গলা বসে গেছে। এই দেখুন, হর্নের কোনো আওয়াজই নেই। এই যে বহরমপুর বাইপাসের এখানে তো তাও ভালো, পেছন দিকটা যেখানে ছাড়িয়ে আসলাম সেখানে আরও খারাপ অবস্থা। শেয়াল ঘুরছে, শেয়াল দিনের বেলা শেয়াল। ওই যে কৃষ্ণনগর 88, পলাশী 39, বেলডাঙ্গা 16। ওই দিকের লেনটা কিন্তু ভালো আছে, এই দিকের লেনটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলডাঙ্গার লেভেল ক্রসিংয়ে আটকেছি। এই জায়গাটা একটু ভজঘটও আছে। দেখুন এনএইচের ওপর জলের অবস্থা। বেলডাঙ্গা পেরোচ্ছি,
বাবা বিশাল জ্যাম। গাড়ি উল্টেছে, সেই জন্য এই অবস্থা। অনিন্দ কোথায় বেরিয়ে গেছে কে জানে। অনেকটা সময় গেল। ওখান থেকে প্রায় 5-6 কিলোমিটার চলে এসেছি, তাও এখনও এইদিকে এরকম গাড়ির লাইন। এই যে এখানেও একটা উল্টেছে। জ্যাম পেরিয়েছি কোনো রকমে। এবার ব্রেকফাস্ট তো হয়নি, তো এখন একটু দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব, প্রেশার ওষুধ খাবো, তারপর আবার এগোবো। এখানটায় দাঁড়িয়েছি আমরা সোনার বাংলা হোটেল ধাবা, রেজিনগরের কাছে। রেজিনগর তো এটা। চলো, হয়ে গেল ব্রেকফাস্ট। 70 টাকা তড়কা আর 5 টাকা করে রুটি। অতি জঘন্য তড়কা, ওই আর কি। রেনকোটটা খুলে ফেলেছি, একটু রোদ ওঠাও হয়েছে। পলাশী এখান থেকে 7 কিলোমিটার। এবার আবার বাড়ির দিকে। মুর্শিদাবাদ ছেড়ে নদিয়াতে ঢুকে পড়েছি। এবার আর একটা ডিস্ট্রিক্ট টপকাতে পারলেই বাড়ি। কিন্তু ট্রাফিকের যা অবস্থা, কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। বৃষ্টি থেমেছে আর রাস্তায় গাড়ির ভিড় বেড়ে গেছে অনেক। জাতীয় সড়কের অর্ধেক দখল করে হচ্ছে টোটো আর অটোর স্ট্যান্ড। তো কি করে ট্রাফিক মুভমেন্ট থাকবে? এই জাতীয় বাহনকে যতদিন না ন্যাশনাল হাইওয়েতে ওঠা বন্ধ করা যাবে, ততদিন এই রকম অবস্থাই চলবে। মালদার যে হোটেল থেকে স্টার্ট করেছিলাম, সেখান থেকে আজকের রাইডের 200 কিলোমিটার কমপ্লিট হলো। জ্যাম ট্যাম বৃষ্টি ইত্যাদি সব মিলিয়ে 6 ঘন্টা লেগে গেল। বাড়ি এখনও প্রায় 100 কিলোমিটার। অ্যাকচুয়ালি এই 6.5-7 ঘন্টাতে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, বিশ্রাম টিশ্রাম নিয়েও, কিন্তু জ্যাম এবং বৃষ্টির জন্য একটু সময়টা বেশি লেগে গেল। আমরা এখন কৃষ্ণনগর থেকে ওই 15 কিলোমিটার মতন দূরে আছি, ধবুলিয়ার কাছাকাছি আছি। দারুণ ব্যাপার স্যাপার এদিকে। অদ্ভুত সুন্দর ধান ক্ষেত, ব্যাপক লাগছে, ব্যাপক। এ পাশেও আছে। চূর্ণির ব্রিজ পেরোচ্ছি। ঝকঝকে রোদ উঠে গেছে এখন। মেঘ আছে, শরতের মেঘের মতন, সাদা সাদা মেঘ। সানগ্লাস হলে ভালো হয়, এরকম একটা অবস্থা। গ্লাভস সব শুকিয়ে গেছে একদম। খালি শারীরিকভাবে খুব ক্লান্ত লাগছে। বৃষ্টির বোধহয় ওটাই এফেক্ট ছেড়ে গেল। এবং এই ক্লান্তিটা সম্ভবত ওই বৃষ্টিতে ভিজে ভিজে চালানোর ফল। কালকে আজকে 2 দিন। চলো, আর তো এসেই গেছি বাড়ি, 100 কিলোমিটার মাত্র। কলকাতা 116, রানাঘাট 39, কৃষ্ণনগর 8 কিলোমিটার।
পরেই নিলাম সানগ্লাস। চোখে রোদটা লাগছিল একদম সোজাসুজি, এই যে সূর্য রোদের দিকেই যাচ্ছি সেই জন্য লাগছিল। সানগ্লাস পরে নিলাম, এখন কমফোর্টেবল। কৃষ্ণনগর বেরোচ্ছি, চাকদা 44, রানাঘাট 33, কলকাতা 110। এই বাদিকের এই রাস্তাটা কৃষ্ণনগর শহরে ঢুকে গেল। এই যে লরিটা ঢুকছে, ডাম্পারটা ঢুকছে এই রাস্তাটা, যে এই যে এইটা হচ্ছে কৃষ্ণনগর শহরে চলে গেল। এইটা রানাঘাট 19, কল্যাণী 56, এয়ারপোর্ট 84। শান্তিপুর চলে এসেছি, কিন্তু রোদের যা তাপ আর পশ্চাৎ দেশে যা ব্যথা, তাতে মোটেও শান্তি পাচ্ছি এরকম বলা যাবে না। সুতরাং এখন যত জলদি পারি বাড়ি ঢুকতে পারলেই আমি খুশি। এখন আর এই কাশফুল টুল, ধান ক্ষেত, কোনো কিছুই বিশেষ ভালো লাগছে না। এখন একটা জিনিসই টানছে খালি, বাড়ির বিছানা। গিয়ে খাওয়া দাওয়া সেরেই লম্বা হতে হবে। এই রাস্তাটা শান্তিপুর শহরে ঢুকছে, এই যে গাড়িগুলো বেরোলো, এই যে এইটা দিয়ে শান্তিপুর শহরে ঢুকে যাওয়া যায়। এই রাস্তাটা ঢুকছে ফুলিয়াতে। এই রাস্তাটা বাতকুল্লা ঢুকে যাচ্ছে। আর এই চলে গেল রানাঘাট শহরের ওপর দিয়ে, রেল লাইনকে ক্রস করে এই ফ্লাইওভারটা চলে যাবে। এই যে রানাঘাটের চার্চ, আর সেই গাছটা যেটা তলায় আগে দাঁড়াতাম যখন এই পাঁচিলটা ছিল না, অর্থাৎ গাছটা যখন বাইরে ছিল, তখন এই গাছটার তলায় দাঁড়াতাম ফেরার পথে। এবং তখন রাস্তা অবশ্যই এরকম ছিল না। কল্যাণী মোড় 21, চাকদা 8, কলকাতা 74। চাকদার ফ্লাইওভারে চলে এসেছি। আগেরবার যখন ফিরেছিলাম তখন এইখান থেকে এই বাঁ দিকের রাস্তাটা ধরে বনগাঁর দিকে গিয়েছিলাম। এই যে গাড়িটা ঢুকছে এই রাস্তায়, বাপির একটা কাজ ছিল সেইটা করবার জন্য। সেবার আমরা ফিরেছিলাম রায়গঞ্জ থেকে, স্টার্ট করেছিলাম, ফলে এখানে পৌঁছতে আর একটু দেরি হয়েছিল। এইবার সামনে কল্যাণী মোড়, 20 কিলোমিটার মতন হবে। এখন বাজে 1:45, আমরা চলে এসেছি কল্যাণী মোড়ে। এখান থেকে অনিন্দ বাড়ি ঢুকে যাবে, কল্যাণীতে ঢুকে যাবে, আমি আরেকটু এগোবো। সাথে একটু চা আছে এখনও অবশিষ্ট, সেই চাটা খাবো, তারপর যে যার বাড়ির পথ ধরবো। দুজনের যাত্রাপথ এখান থেকে আলাদা হবে। 99 সালে অনিন্দর সঙ্গে আমি ট্রিপ করেছিলাম, 25 বছর বাদে আবার ট্রিপ হলো। তো কেমন এক্সপিরিয়েন্স হলো ওভারঅল একটু শুনে নিই। আমাদের শুরু হয়েছিল ওই জায়গাটা, ওই যে ফ্লাইওভারটা স্টার্ট হচ্ছে, মনে আছে? 20 তারিখ ওইখানটা মিট করেছিলাম। আবার ঠিক ওই জায়গাতেই আমাদের কমপ্লিট হলো রাউন্ড আপ। হ্যাঁ, এবার 25 বছর আগেরটা একরকম ছিল, আর 25 বছর পরেরটা একরকম। 25টা বছর মাঝখানে পার হয়ে গেছে। তোর জীবন একরকম গেছে, আমার জীবন একরকম গেছে, কিন্তু ওই ঘটি ঠিক ঘুরে ফিরে করাতে করাতে এক জায়গাতে ঠং করে আওয়াজ হয় না, ঠেকলে ওই ঠং হওয়ার ছিলই। এবার এই ঠংটা কত দূর আরও ঠঙাতে পারে সে তো পরবর্তী দিনগুলো বলবে। তবে এই ট্রিপখানা ছিল মাস্টার ক্লাস, এবং
খুব রিল্যাক্সে দারুণ 4-5টা দিন নিজেদের মতো সময় কাটানো, শুয়ে বসে রাজসিক মেজাজ। রাজসিক মেজাজে কাঞ্চনজঙ্ঘা দেখে চা খেতে খেতে ব্যাপারটা অন্যরকম। ঠিক বলে বোঝানো সম্ভব না। ব্লগে আসবে, সবাই ভালো করে দেখে নেবেন। একদম সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে, সুন্দর ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যাতে আপনারাও সেই জায়গায় গিয়ে মজা পান। সব কিছু সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়া আছে। অনিন্দ্য যেটা বললো, সার কথা হচ্ছে মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই, কি তাই তো? একদম। আমরা লাস্ট দাঁড়িয়েছিলাম কৃষ্ণনগরের 5-6 কিলোমিটার আগে কি 10 কিলোমিটার আগে। কৃষ্ণনগর থেকে এই স্ট্রেচটা এই রুটের বোধহয় সব থেকে ভালো কন্ডিশনে আছে। খুচরো খাচরা 2-1টা গর্ত আছে ঠিকই, কিন্তু ওভারঅল খুব ভালো কন্ডিশনে। মানে এতগুলোর মধ্যেই বর্ষার পরেও ভাঙাচোরা বিশেষ হয়নি। 80-90 একটা স্ট্যান্ডার্ড স্পিড কন্টিনিউয়াসলি ধরে রাখা যায়। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এই যে অনিন্দ্য চলে গেল বাঁদিকে, ওই সামনে দিয়ে গিয়ে এই ফ্লাইওভারটার নিচ দিয়ে ডান দিকে চলে যাবে। আমি আরেকটু এগোবো, বড়জাগুলির মোড় থেকে আমি ডান দিকে ঢুকবো। এবারের রাস্তা তো পুরনোই, বহুবার দেখানো। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো রাইড নিয়ে, অন্য কোনো জায়গার গল্প নিয়ে। টাটা।